অ্যাকাউন্টিংয়ের পরিভাষা শুনলেই অনেকের মনে একটা নিরস সংখ্যার ভয় কাজ করে, তাই না? কিন্তু আজকের এই এক্সপ্লেনারে আমরা এই জটিল শব্দগুলোকে একদম একটা ব্যবসার জীবন্ত জীবনচক্রে বদলে ফেলব। স্রেফ কিছু বোরিং শব্দের তালিকা নয়, বরং বাণিজ্যের আসল ভাষাটা আসলে কি সেটা আমরা খুব সহজভাবে একদম প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। একটা ব্যবসা কিভাবে জন্ম নেয়, কিভাবে কাজ করে, আর তার হিসাব কিভাবে রাখা হয়, সবটাই ডিকোড করব আমরা। তো আজকের পুরো বিষয়টাকে আমরা ৬টি ধাপে ভাগ করেছি। ১. সত্তা ও মূলধনের ধারণা। ২. ঘটনা বনাম ব্যবসায়িক লেনদেন। ৩. সম্পত্তি ও দায়ের ব্যাখ্যা। ৪. প্রাপ্তি ও ব্যয়। ৫. আয়, মুনাফা এবং ক্ষতি। এবং সবশেষে দৈনন্দিন ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা। ব্যাস, এই ধাপগুলো পেরোলেই একটা ব্যবসার জন্মলগ্ন থেকে প্রতিদিনের কাজ পর্যন্ত পুরো ম্যাপটা আমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, সত্তা ও মূলধনে ধারণা। যে কোনো বাণিজ্যিক উদ্যোগের একেবারে শুরুর ধাপে, মানে জেনেসিস পয়েন্টে, একটা ব্যবসা আর তার প্রতিষ্ঠাতার মধ্যে ঠিক কী সম্পর্ক তৈরি হয় সেটাই আমরা এখানে দেখব। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো, ব্যবসার জন্ম কিন্তু হয় একদম নিজস্ব স্বাধীন একটা সত্তা বা এন্টিটি হিসাবে, মানে মালিকের ব্যক্তিগত জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই। উদাহরণ হিসাবে XYZ লিমিটেড বা সানহাতি ক্লাবের কথা ধরা যাক। এদের কিন্তু নিজস্ব একটা পরিচয় আছে। মালিকের পকেটের টাকা আর ব্যবসার টাকা, এই দুটোকে কখনোই এক করে ফেলা যাবে না, দুটো একদম সেপারেট। আর ঠিক এই জায়গাতেই আসে মূলধনের বা ক্যাপিটালের কনসেপ্ট। মালিক যখন তার প্রথম জমানো টাকা বা সম্পদ ব্যবসায় ইনভেস্ট করেন, তখন তিনি মূলত এই নতুন সত্তাটার ভেতরে প্রাণ সঞ্চার করেন। এই যে শুরুর ধাক্কাটা, এই প্রাথমিক বিনিয়োগ করা অর্থ বা সম্পদকে অ্যাকাউন্টিংয়ের ভাষায় মূলধন বলা হয়। এটা দিয়েই ব্যবসা তার নিজের পায়ে দাঁড়ানোর প্রথম শক্তিটা পায়। আচ্ছা, মুদ্রার উল্টো পিঠটাও একটু দেখা যাক। মালিক যদি কখনো নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে নগদ টাকা বা কোনো পণ্য তুলে নেন, তখন তাকে বলা হয় উত্তোলন বা ড্রয়িংস। মানে বিষয়টা হলো একটা টু ওয়ে স্ট্রিটের মতো। মালিক যেমন ব্যবসাকে মূলধন দিচ্ছেন, তেমনি নিজের দরকারে সেখান থেকে কিছু সম্পদ আবার তুলে নিতেও পারেন। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, ঘটনা বনাম ব্যবসায়িক লেনদেন। এই যে প্রাথমিক কাঠামোটা তৈরি হলো, সেটা দৈনন্দিন কাজের মাধ্যমে কিভাবে আমাদের নতুন ব্যবসার আর্থিক অবস্থাকে প্রভাবিত করে, সেটাই এবার আমরা দেখব। এখানে অ্যাকাউন্টিংয়ের একটা গোল্ডেন রুল আছে। রুলটা হলো, প্রতিটি লেনদেনই একটা ঘটনা, কিন্তু প্রতিটি ঘটনা কিন্তু লেনদেন নয়। কারণটা কি? কারণ একটা ঘটনাকে বা ইভেন্টকে লেনদেন হতে হলে তাতে অবশ্যই পরিমাপযোগ্য আর্থিক আদান-প্রদান থাকতে হবে। যেমন ধরুন, পরীক্ষায় পাশ করাটা চমৎকার একটা ঘটনা, কিন্তু এটা তো কোনো লেনদেন নয়। কিন্তু ব্যবসার জন্য যদি একটা মেশিন কেনা হয়, সেটা সরাসরি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। তাই এটা একটা পারফেক্ট ব্যবসায়িক লেনদেন। পর্ব ৩, সম্পত্তি ও দায়ের ব্যাখ্যা। ব্যবসাটা যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ শুরু করে, তখন ধীরে ধীরে এর নিজস্ব একটা ভৌত আর আর্থিক কাঠামো তৈরি হতে থাকে। একদম সহজ ভাষায় বললে, ভবিষ্যতের সুবিধা পাওয়ার জন্য ব্যবসার নিজস্ব যা কিছু আছে, তা সে দীর্ঘমেয়াদী যন্ত্রপাতি হোক বা চলতি ক্যাশ, দৃশ্যমান হোক বা অদৃশ্যমান, তাই হল সম্পত্তি বা অ্যাসেটস। আর এর ঠিক উল্টো দিকে, বাইরের মানুষদের কাছে এবং ভেতরে খোদ মালিকের কাছে ব্যবসার যে দেনা বা বাধ্যবাধকতা জমে আছে, সেটাই হলো দায় বা লায়াবিলিটিস। বইয়ের জটিল সংজ্ঞায় না গিয়ে এভাবেই আমরা বিষয়টা পরিষ্কার বুঝতে পারি। এখন প্রশ্ন হল, এত সব সম্পত্তি আর দায়ের নিখুঁত হিসাব রাখা হবে কিভাবে? ঠিক এই কাজের জন্যই অ্যাকাউন্টেন্টরা একটা বিশেষ টি আকৃতির ছক ব্যবহার করেন, যাকে বলা হয় হিসেব খাত বা অ্যাকাউন্ট। এর মাধ্যমে ব্যবসার প্রতিটি ডেবিট আর ক্রেডিট একদম সুনির্দিষ্টভাবে রেকর্ড করা হয়। বলতে গেলে এটা হলো ব্যবসার আর্থিক পলস মেপে রাখার একটা নির্ভুল হাতিয়ার। চলুন চলে যাই ৪ নম্বর পর্বে, প্রাপ্তি ও ব্যয়। আমাদের ব্যবসা এখন পুরোপুরি সচল। এর মানে হলো অনবরত টাকা ভেতরে আসছে, আবার বাইরেও চলে যাচ্ছে। এই খরচের জায়গাটাকে দুটো ভাগে বোঝা খুব জরুরি। ধরুন, এমন কিছুর পেছনে টাকা খরচ হলো যা বছরের পর বছর সুবিধা দেবে, যেমন একটা বড় বিল্ডিং বা ভারী মেশিন কেনা। এটা হলো মূলধন জাতীয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর অন্যদিকে, এই মাসে ব্যবসার দৈনন্দিন কাজকর্ম চালু রাখতে যে রেগুলার খরচগুলো হয়, যেমন ঘর ভাড়া বা কর্মচারীদের বেতন দেওয়া, এগুলো হলো মুনাফা জাতীয় বা রেভিনিউ এক্সপেন্ডিচার। এই পার্থক্যটা ধরতে পারাটা কিন্তু খুবই ক্রুশাল। একইভাবে ব্যবসাতে যে টাকাটা আসছে, সেটাকেও মেজর দুটো ভাগে ভাগ করা যায়। ব্যাংক থেকে বড়সড় একটা লোন নেওয়ার মতো ঘটনাগুলো কিন্তু রোজ রোজ ঘটে না। এই ধরনের বিশাল আর অনিয়মিত প্রাপ্তিগুলো হল মূলধন জাতীয় বা ক্যাপিটাল রিসিটস।
আর প্রতিদিন পণ্য বিক্রি করে যে রেগুলার টাকাটা আসে, যেটা মূলত ব্যবসার প্রতিদিনের বেঁচে থাকার রসদ, সেটা হলো মুনাফা জাতীয় বা রেভিনিউ রিসিটস। আচ্ছা, এত সব লেনদেন আয় ব্যয়ের পর একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়। এই যে এত সব অ্যাক্টিভিটি, এর চূড়ান্ত উদ্দেশ্যটা আসলে কি? দিন শেষে আমরা কিভাবে বুঝব যে আমাদের ব্যবসাটা আসলেই সফল হচ্ছে নাকি হচ্ছে না? আর এখানেই আসছে আমাদের ৫ নম্বর পর্ব, আয়, মুনাফা এবং ক্ষতি। এই পর্বে আমরা প্রতিদিনের ওই খাটুনিটাকে একটা চূড়ান্ত মার্কশিটে রূপান্তর করব, যা বলে দেবে ব্যবসাটা কি শুধু কোনো রকমের টিকে আছে নাকি দারুণভাবে সফল হচ্ছে। ব্যবসায় টিকে থাকার বেসিক ম্যাথটা কিন্তু চমৎকার রকমের সোজা। পণ্য বা সেবা বিক্রি করে মোট যে রেভিনিউ আসলো, তা থেকে সেই রেভিনিউ অর্জন করতে গিয়ে হওয়া খরচ বা এক্সপেন্সেস বাদ দিলেই পেয়ে যাব আয় বা ইনকাম। এটা একদম ব্যবসার শ্বাসপ্রশ্বাসের মতোই অপরিহার্য একটা ইকুয়েশন। তবে এই ফিনাল রেজাল্টগুলোকে ঠিকঠাক ক্যাটাগরিতে ফেলাটা খুব দরকার। নিয়মিত ব্যবসার ফলে যে নিট আয়টা থাকে, সেটা হলো আমাদের প্রফিট বা মুনাফা। কিন্তু ধরুন পুরনো একটা মেশিন বিক্রি করে হঠাৎ করে কিছু বাড়তি টাকা হাতে চলে এলো, সেটা কিন্তু নিয়মিত আয় নয়, সেটা হলো একটা হঠাৎ পাওয়া সুবিধা বা গেইন। আর যদি দুর্ভাগ্যবশত দেখা যায় যে আয়ের চেয়ে খরচই বেশি হয়ে গেছে, তাহলে সেই রূঢ় বাস্তবতার নাম হলো লস বা ক্ষতি। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ৬ নম্বর পর্ব হল দৈনন্দিন ব্যবসায়ের গুরুত্বপূর্ণ পরিভাষা। চলুন প্রতিদিনের এই বেচাকেনাগুলোকে যারা বাস্তবে রূপ দেয় এমন কিছু সাপোর্টিং এলিমেন্টের সাথে একটু পরিচিত হওয়া যায়। পণ্য বা গুডসের কনসেপ্টটা বেশ মজার। ধরুন একটা আসবাবপত্রের দোকান বিক্রির উদ্দেশ্যে একটা ডেস্ক কিনল, তখন সেটা তাদের জন্য একটা পণ্য। কিন্তু ওই একই ডেস্ক যদি তারা ম্যানেজারের বসার জন্য কেনে, তখন কিন্তু সেটার পণ্য থাকে না, সেটা হয়ে যায় ব্যবসার একটা সম্পত্তি বা অ্যাসেট। তার মানে আমরা কোন উদ্দেশ্যে জিনিসটা কিনছি সেটাই এখানে আসল পার্থক্য গড়ে দেয়। এবার আসি বাকিতে কেনাকাটায়, যা যে কোনো ব্যবসারই একটা অবিচ্ছেদ্য অংশ। এটা মূলত পুরোটাই একটা বিশ্বাসের সম্পর্ক। এই বিশ্বাসের সম্পর্ক গ্রাহকদের পরিণত করে দেনাদার বা ডেটারে, যারা ভবিষ্যতে ব্যবসাকে টাকা মেটাবে। আবার উল্টো দিকে যারা সাপ্লায়ার, তারা পরিণত হয় পাওনাদার বা ক্রেডিটারে, যাদেরকে ভবিষ্যতে ব্যবসার তরফ থেকে টাকা মেটানো হবে। আর এই সব লেনদেন প্রমাণ করার জন্য লাগে ভাউচার বা প্রমাণপত্র। ক্যাশ মেমো, রসিদ বা বিলের মতো প্রমাণ হিসেবে কাজ করা এই কাগজের টুকরোটা ছাড়া অ্যাকাউন্টিংয়ের কড়া চোখে কোনো লেনদেনের আসলে কোনো অস্তিত্বই নেই। বলা যায় প্রতিটি ভাউচার হলো লেনদেন আসলেই যে ঘটেছে তার একটা লিখিত সনদ। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের ছাড় বা ডিসকাউন্ট দিয়ে থাকে। যখন একসাথে অনেক বেশি পণ্য বিক্রির জন্য তালিকার মূল্যের উপর ছাড় দেওয়া হয়, তখন তাকে বলে ব্যবসায়িক বার্তা বা ট্রেড ডিসকাউন্ট। আর বাকিতে বিক্রি করা পণ্যের টাকা যাতে ক্রেতারা দ্রুত মিটিয়ে দেয়, তার জন্য যে ছাড় দেওয়া হয় সেটাকে বলা হয় নগদ বার্তা বা ক্যাশ ডিসকাউন্ট। এই বেসিক পরিভাষাগুলো একবার আয়ত্ত করে ফেললে যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক গল্পটা পড়ার একটা দারুণ ক্ষমতা তৈরি হয়ে যায় আমাদের। এই শব্দগুলো শুধু খাতায় লেখা নিরস হিসাব নয়, এগুলোই হলো বাণিজ্যের সত্যিকারের ভাষা। তবে শেষে একটা প্রশ্ন রেখে যায়, এই শতবর্ষী পরিভাষাগুলো ব্যবহার করে আগামী দিনের নতুন প্রজন্মের স্টার্টআপগুলো ঠিক কতটা চমকপ্রদ আর্থিক সাফল্যের গল্প লিখবে বলে মনে হয়?